আজকে আমরা শিখব কিভাবে কোনো পেশেন্টের ব্লাড প্রেশারটা মেজার করা হয়। সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ব্লাড প্রেশার কি। যে কোনো মানুষের শিরা, উপশিরা, ধমনী বা আর্টারি, জালিকা বা ক্যাপিলারি অর্থাৎ যে কোনো ব্লাড ভেসেলসের মধ্যে দিয়ে যে ব্লাডটা ফ্লো করে সেটা এই ব্লাড ভেসেলের ওয়ালে যে প্রেশারটা ক্রিয়েট করে সেটাই হলো ব্লাড প্রেশার। সাধারণত আমরা আর্টারির মধ্যে এই ব্লাডের প্রেশারটাকে মেজার করি। ভেইন বা ক্যাপিলারির ক্ষেত্রে জেনারেল কেসে এটা মেজার করা হয় না। প্রেশারটা আন্ডার কন্ট্রোলে থাকাটা খুব জরুরি, কারণ ব্লাড প্রেশার যদি নর্মাল রেঞ্জ থেকে বেড়ে যায় বা খুব কমে যায়, দুটো ক্ষেত্রেই কিন্তু একটা ফেটাল কন্ডিশন তৈরি হতে পারে। তাই ব্লাড প্রেশারটাকেও সব সময় আন্ডার কন্ট্রোলে বা রেঞ্জের মধ্যে রাখতে হয়। এবার আমরা দেখে নেব যে ব্লাড প্রেশার কিভাবে বা কোন ইকুইপমেন্টের মাধ্যমে মেজার করা হয়। যে ইকুইপমেন্টের মাধ্যমে আমরা পেশেন্টের ব্লাড প্রেশার মেজার করতে পারি তাকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার। সাধারণত এই স্ফিগমোম্যানোমিটার 3 রকমের হয়। 3 রকমের স্ফিগমোম্যানোমিটার দিয়েই পেশেন্টের ব্লাড প্রেশারটা মেজার করা হয়। প্রথম টাইপটা হলো মার্কারি স্ফিগমোম্যানোমিটার। এক্ষেত্রে একটি কাঁচের টিউব থাকে যার মধ্যে মার্কারি বা পারদ থাকে, তাই এই টাইপটিকে বলা হয়ে থাকে মার্কারি স্ফিগমোম্যানোমিটার। সেকেন্ড টাইপ হলো অ্যাডিনয়েড স্ফিগমোম্যানোমিটার। এক্ষেত্রে মার্কারি বা অন্য কোনো ধরনের কেমিক্যাল থাকে না। এক্ষেত্রে আমরা এটাকে বলি অ্যাডিনয়েড স্ফিগমোম্যানোমিটার। লাস্ট বা থার্ড ক্যাটাগরি হলো এইটা, অর্থাৎ ডিজিটাল স্ফিগমোম্যানোমিটার। মার্কারি এবং অ্যাডিনয়েডের ক্ষেত্রে এটা ম্যানুয়াল পদ্ধতিতে মাপা হয়, এবং লাস্ট ক্ষেত্রে অর্থাৎ ডিজিটাল স্ফিগমোম্যানোমিটারের ক্ষেত্রে কোনো ম্যানুয়াল পদ্ধতিতে নয়, ডিজিটাল পদ্ধতিতেই ব্লাড প্রেশার মাপা হয় এবং রেজাল্টটা এই স্ক্রিনের মধ্যেই ফুটে ওঠে। ফার্স্ট টাইপ মার্কারি, সেকেন্ড টাইপ অ্যাডিনয়েড এবং থার্ড টাইপ ডিজিটাল। মার্কারি এবং অ্যাডিনয়েডের ক্ষেত্রে আমাদের স্টেথোস্কোপ নামে আরও একটা ডিভাইস লাগে, কিন্তু ডিজিটালের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের লাগে না। স্টেথোস্কোপের বিভিন্ন পার্ট থাকে, সেগুলো এই অ্যাডিনয়েড এবং মার্কারির ক্ষেত্রে ইউজ করে আমরা এই মেশিনগুলোর সাহায্যে ইজিলি আমরা যে কোনো মানুষের ব্লাড প্রেশার মেজার করতে পারি। প্রথমে আমরা এই মার্কারি স্ফিগমোম্যানোমিটারের এই বিভিন্ন পার্টগুলোকে দেখছি। এই টোটাল সেটআপটায় অনেকগুলো পার্ট আছে। ফার্স্ট, এটা কাপড়ের মতো একটা ব্যাগ টাইপের জিনিস থাকে। এই ব্যাগ পার্টটাকে বলা হয়ে থাকে কাফ। কাফটাকে পেশেন্টের যেখানে প্রেশারটা আমরা মাপবো সেখানে টাইটলি বেঁধে দিতে হয়। নাম্বার 2 হলো এই জিনিসটা। এটা হলো অ্যাকচুয়ালি একটা পাম্পিং মেশিন। এটা দেখতে বাল্বের মতো বলে এটাকে বাল্ব বলা হয়। এটা বারবার পুশ করলে এটার মধ্যে দিয়ে এয়ারটা গিয়ে এই কাফের ভিতর জমা হয়। থার্ড হলো এই নবটা, যেটা ভালভের বা বাল্বের জাস্ট ওপরে থাকে। এটাকে বলা হয় এয়ার ভালভ। এই নবটাকে যদি আমরা টাইট করে দিই তাহলে কোনোভাবে কোনো বাইরের এয়ার কাফের মধ্যে ঢুকতে পারে না, বা কাফের মধ্যেকার কোনো এয়ার বাইরে বেরোতে পারে না। আর যদি এটাকে লুজ করে দিই তাহলে কাফের মধ্যে থাকা সমস্ত এয়ার বাইরে বেরিয়ে আসবে। আর ফোর্থ পার্ট হলো এই টিউবটা। এই গ্লাস টিউবটার ভেতর অ্যাকচুয়ালি বিভিন্ন স্কেল করা আছে, এবং সেই স্কেল অনুযায়ী মার্কারিটা ওঠানামা করবে যখন কাফের মধ্যে এয়ার ভর্তি থাকবে। সেই মার্কারির কতটা চলন হচ্ছে বা ওঠানামা হচ্ছে আমরা স্কেল দেখে বুঝতে পারবো।
আর এই টিউবটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে মেজারিং স্কেল। আর এটাকে অন অফের জন্য নিচে একটা সুইচ থাকে, যেটাকে আমি যদি এভাবে করে দিই তাহলে অন, আর যদি আগের মতো সোজা করে দিই ব্যাপারটা তাহলে অফ হয়ে যাবে। একটা মার্কারি স্ফিগমোম্যানোমিটারে টোটাল এতগুলো পার্ট থাকে। এছাড়া এক্ষেত্রে যেহেতু আমাদের স্টেথোস্কোপ নামক পার্ট বা ডিভাইসটা লাগে, তাই স্টেথোস্কোপেরও বিভিন্ন পার্টগুলো আমরা দেখব। ফার্স্ট, এই অংশটা যেটা কানে পড়ে সেটাকে বলা হয়ে থাকে ইয়ারপিস। ইয়ারপিস থেকে যে টিউবটা বেরিয়ে থাকে এটা হলো জাস্ট একটা কানেক্টিং টিউব, এবং লাস্টে এই যে গোল মতো অংশটা থাকে এর মধ্যে কোনো আওয়াজ করলে সেটা ইয়ারপিসের মাধ্যমে শোনা যায়। এই গোল অংশটাকে বলা হয়ে থাকে রেজোনেটর, আবার অনেকে এটাকে ডায়াফ্রাম বা চেস্ট পিসও বলে থাকেন। তো টোটাল এই স্ফিগমোম্যানোমিটার অর্থাৎ মার্কারি স্ফিগমোম্যানোমিটার এবং স্টেথোস্কোপের মাধ্যমে আমরা পেশেন্টের ব্লাড প্রেশার ইজিলি মেজার করতে পারি। প্রেশার মাপার ক্ষেত্রে প্রথম স্টেপ হচ্ছে পেশেন্টের কোথায় কোথায় পালস বিট হয় সেটাকে জেনে রাখা। আমাদের হাতের এই রিস্ট অংশে একটা আর্টারি থাকে, সেটাকে বলা হয় রেডিয়াল আর্টারি। এখানেও আমরা পালস বিট পাই। এছাড়া এলবোর অপোজিটে এই জায়গাটার মধ্যেও আমরা পালস বিট পাই। এক্ষেত্রে রেসপন্সিবল থাকে আমাদের ট্র্যাকিয়াল আর্টারি। এরকমই হাত ছাড়াও পায়ে এবং বডির বিভিন্ন অংশে আমরা পেশেন্টের পালস বিট ফিল করতে পারি। যে অংশের পালস বিট ফিল করা যায় এরকম যে কোনো জায়গায় পেশেন্টের ব্লাড প্রেশার মেজার করা যায়, কিন্তু যেহেতু বাঁ হাতের এলবোর অপোজিট সাইডটা আমাদের হার্টের খুব কাছে থাকে, তাই সব সময় আমরা লেফট আর্মের এই পোর্শনটাকে রেফার করি। যদি বাঁ হাতের কোনো নার্ভ প্রবলেম হয় বা কোনো স্কিন ডিজিজ থাকে বা অন্য কোনো প্রবলেমের কারণে না হয়, সেক্ষেত্রে আমরা ডান হাতেও ইউজ করতে পারি। পেশেন্টের যদি দুটো হাতই না থাকে সেক্ষেত্রে পায়েও প্রেশার মেজার করা যায়। এবার আমরা লেফট আর্মটাকে কনসিডার করছি এবং এই জায়গায় যে পালসটা ফিল করতে পারছি, অর্থাৎ ট্র্যাকিয়াল আর্টারির মধ্যে দিয়ে ব্লাডটা যাওয়ার জন্য যে বিটটা আমি পাচ্ছি সে জায়গাটায় আমি প্রেশারটা মাপছি। ফার্স্ট পেশেন্টের পালস বিটটাকে ফিল করলাম। এর থেকে 2-3 আঙুল ওপরে আমরা এই কাফ অংশটাকে টাইটলি বেঁধে দেব। জেনারেলি এলবোর উল্টো দিকে বা উপরের দিকে আমরা সাধারণত কাফটাকে বাঁধি। বাঁধার উপায়টা হচ্ছে সব সময় যেন এই দুটো পাইপ নিচের দিকে থাকে। এটাকে রেখে উল্টো দিকের অংশটাকে জুড়ে টাইট করে ম্যানুয়ালি পেশেন্টের এই জায়গাটায় আমরা প্রথমে বেঁধে দেব। নেক্সট কাজ, এটাকে অবজার্ভ করতে হবে। তাই এটাকে এমন একটা জায়গায় প্লেস করা যেখান থেকে যে প্রেশার মাপছে সে যেন ক্লিয়ারলি এই টিউবটা দেখতে পায়। এবার নেক্সট কাজ হচ্ছে এই স্টেথোস্কোপের ইয়ারপিসটাকে কানে পরা এবং রেজোনেটরের যে গোল অংশটা ছিল সেটা পালসের ওপর চেপে ধরতে হবে। তাহলে ইয়ারপিসটাকে কানে পরলাম, পরে এই অংশটাকে আমরা পালস বিটের ওপর এইভাবে চেপে ধরব। এরপর নেক্সট এইখানে আমরা সুইচটাকে অন করে দেব, এটাকে নাবিয়ে, এবং বাল্ব অংশটাকে পুশ করতে থাকব যাতে করে মার্কারিটা ওপরের দিকে ওঠে। কতটা ওঠাবো না, এখানে যে স্কেলগুলো রয়েছে সেখানে 140 to 160 ml Hg এটা পাম্প করে আমরা মার্কারিটাকে ওই অবধি ওঠাবো। মার্কারি ওঠানোর সময় এই যে এয়ার ভালভ এটাকে কিন্তু লক করে দিতে হবে।
না হলে কিন্তু প্রেশার কখনোই উঠবে না। তাই এটা করার পর আমরা মার্কারিটাকে 140 to 160 এই রেঞ্জের মধ্যে রাখব। এবার এয়ার ভালভটাকে আস্তে আস্তে যদি আমি নামাতে থাকি, আমি একটা সাউন্ড শুনতে পাবো। এক্ষেত্রে 110-এর কাছে আমি সাউন্ডটা শুনতে পেলাম, সাউন্ডটা এখনও হচ্ছে, এবং এটাকে যত রিলিজ করব আস্তে আস্তে সাউন্ডটা কমতে কমতে 78-এ গিয়ে সাউন্ডটা বন্ধ হয়ে গেল। এরপর নেক্সট কাজ হচ্ছে এয়ার ভালভটাকে পুরো লুজ করে দেওয়া, অর্থাৎ যা প্রেশার আমি তুলেছি সেটাকে পুরো নাবিয়ে জিরোতে নিয়ে আসা, রেজোনেটর এবং ইয়ারপিসটা খুলে নেওয়া, এবং লাস্টলি পেশেন্টের কাফটাকে খুলে পেশেন্টকে রিলিজ করে দেওয়া। হাত কোনো সময় মুঠো করতে নেই পেশেন্টের, কারণ এমনিতেই আমরা কাফটা টাইটলি বাঁধি। এরপরেও যদি হাত মুঠো করে রাখি তাহলে কিন্তু ব্লাডটা কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে যাবে। এই ক্ষেত্রে আমি এই ইয়ারপিসটা দিয়ে সাউন্ডটা যে শুনেছি সেটা অনেকটা হার্টবিটের মতো সাউন্ড। এই সাউন্ডটা প্রথম স্টার্ট হয়েছিল 110 নম্বর দাগে এবং শেষ হয়েছে গিয়ে 78-এ। এই দুটো পয়েন্টকে ভালোভাবে কানে শুনে রেঞ্জটাকে অবজার্ভ করতে হবে। ফার্স্ট যখন সাউন্ড হবে আসতে হবে, তারপর ধীরে ধীরে সেটা ইনক্রিজ করবে, একটা পয়েন্টে গিয়ে সেটা সবচেয়ে বেশি হবে এবং আবার সেটা কমতে থাকবে। কমতে কমতে একটা পয়েন্টে বন্ধ হয়ে যাবে। যে পয়েন্টে স্টার্ট হলো এবং যে পয়েন্টে শেষ হলো এই দুটো পয়েন্টকে আমাদের মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আমরা পেশেন্টের ব্লাড প্রেশার যেটা পেলাম সেটা হলো 110/78 mmHg। mm মানে মিলিমিটার, Hg মানে মার্কারি, অর্থাৎ এত পারদস্তম্ভের চাপের সমান হলো পেশেন্টের ব্লাড প্রেশার। নর্মাল যে কোনো ব্লাড প্রেশার মানুষের ক্ষেত্রে, অর্থাৎ অসুস্থ যদি না থাকে, সুস্থ স্বাভাবিক অ্যাডাল্ট মানুষের নর্মাল ব্লাড প্রেশার হলো 120/80 মিলিমিটার মার্কারি। এবার সেখান থেকে কিছু দূর রেঞ্জ অবধি আমরা প্লাস মাইনাস করতে পারি। এক্ষেত্রে আমরা পেশেন্টের ব্লাড প্রেশার পেলাম 110/78 mmHg। তাই বলতে পারি এই মোমেন্টে পেশেন্টের ব্লাড প্রেশারটা একদম নর্মাল রয়েছে। সেকেন্ডলি আমরা দেখব অ্যাডিনয়েড স্ফিগমোম্যানোমিটার, কীভাবে পেশেন্টের ব্লাড প্রেশার মাপা হয়। এখানে সেমভাবে আমরা স্টেথোস্কোপ ইউজ করব। প্রথমে আমরা অ্যাডিনয়েড স্ফিগমোম্যানোমিটারের পার্টগুলো একটু দেখে নিই। এই অ্যাডিনয়েড স্ফিগমোম্যানোমিটারের সঙ্গে মার্কারি স্ফিগমোম্যানোমিটারের অনেক মিল রয়েছে, অর্থাৎ এখানেও একটা কাফ রয়েছে, একটা ব্যাগের মতো সিস্টেম যেখানে এয়ারটা পাম্প করলে গিয়ে জমা হয়। সেকেন্ডলি পাম্পিং মেশিন হিসেবে এর মধ্যেও একটা বাল্ব প্রেজেন্ট আছে, যেটাকে পুশ করলে এই কাফের মধ্যে এয়ারটা জমা হবে। এয়ার ভালভ রয়েছে বাল্বের ওপরে, সেটাকে লুজ অথবা টাইট করলে আমরা এয়ারটাকে রিলিজ করতে পারি। আর যেটা মার্কারি স্ফিগমোম্যানোমিটারের সঙ্গে অ্যাডিনয়েড স্ফিগমোম্যানোমিটারের অমিল সেটা হলো এইটা। মার্কারির ক্ষেত্রে আমরা একটা কাঁচের টিউবে পারদ বা মার্কারি নিয়েছিলাম। এই ক্ষেত্রে আমরা এরকম একটা মিটার ইউজ করব, যাতে করে আমরা প্রেশারটা বুঝতে পারি। এই পার্টটাকে বলা হয় ডায়াল, ঠিক ঘড়ির মতো দেখতে বলে এটাকে ডায়াল বলা হয়। এই পার্টটা বাদে বাকি সমস্ত পার্টগুলো মার্কারি স্ফিগমোম্যানোমিটারের মতোই একদম এক, এবং ওখানে টিউবটার মধ্যে পারদটা যে ওঠানামা করছিল সেম জিনিসটা এখানে আমরা এই কাঁটার ডিফ্লেকশন দেখে বুঝতে পারবো। তাই এ দুটোর মধ্যে প্রচুর সিমিলারিটি রয়েছে এবং এগুলোর মাধ্যমে পেশেন্টের ব্লাড প্রেশার মেজারমেন্টের পদ্ধতির মধ্যেও অনেক মিল পাবো। এবার প্রথমে আমরা আগের মতোই পেশেন্টের
পালসটাকে চেক করে নেব। মাথায় রাখতে হবে পেশেন্টের হাত যেন একদম রিল্যাক্স অবস্থায় থাকে, কোনো রকম মুঠো বা স্টিফ যেন না হয়। একই কারণে হার্টের কাছে থাকার জন্য আমরা ট্র্যাকিয়াল আর্টারির জন্য যে পালস বিটটা পাই সেটাকে প্রথমে আমরা এখানটায় এভাবে ধরে ফিল করে নেব। নেক্সট, এর থেকে 3 আঙুল ওপরে আমরা কাফটাকে টাইট করে এই রিজিয়নটার মধ্যে বেঁধে নেব। কাফটাকে বাঁধার ক্ষেত্রে এক্ষেত্রেও আমাকে লক্ষ্য রাখতে হবে যেন এই পাইপ দুটো নিচের দিকে থাকে। কাফটাকে ম্যানুয়ালি যতটা পারবো আমরা টাইট করে বাঁধব। কাফ বাঁধা হয়ে যাওয়ার পর আমাকে ভালোভাবে দেখতে হবে কোন জায়গায় এই ডায়ালটাকে রাখলে আমি ভালোভাবে এর কাঁটাটাকে অবজার্ভ করতে পারবো। যদি মনে হয় এইখানে লাগিয়ে রাখবো, সেই জন্য এর পেছনে হুক সিস্টেম আছে, সেটাও করা যায়, অথবা চাইলে টেবিলের ওপরেও রেখে দিতে পারি। এই ক্ষেত্রে আমার টেবিলের ওপর রাখলে দেখতে সুবিধা হচ্ছে, সেই কারণে আমি টেবিলের ওপর রাখছি। এটাকে যে কোনো জায়গায় রাখা যায়, যেখান থেকে যে প্রেশার মাপছে সে যেন কাঁটাটাকে ভালো করে দেখতে পায়। তাই নেক্সট অর্থাৎ সেকেন্ড কাজটা হচ্ছে এই ডায়ালটাকে ঠিকভাবে প্লেস করা। এবার এর পরের স্টেপ স্টেথোস্কোপের স্টেপ। ইয়ারপিসটাকে কানে পড়তে হবে এবং রেজোনেটরটাকে একই রকমভাবে পালসের ওপর বসাতে হবে। এই ক্ষেত্রে আমরা রেজোনেটরটাকে বসিয়ে দিয়েছি। এবার আমাদের নেক্সট কাজ হলো পাম্প করা। পাম্প করার ক্ষেত্রে আমরা নবটাকে টাইট করে নেব এবং এইবার যদি আমরা আস্তে করে এটাকে পাম্প করতে থাকি তাহলে আলটিমেটলি দেখতে পাবো এখানে কাঁটাটা মুভ করছে। মুভমেন্টটাকে আমি মিনিমাম 140 ম্যাক্সিমাম 180 অবধি নিতে পারি। আমরা জেনারেলি এটাকে 140 to 160 রেঞ্জের মধ্যে রাখবো। পাম্প করতে করতে যখন 140 to 160-র মধ্যে পৌঁছে যাবে তখন আমরা এয়ার ভালভটাকে আস্তে আস্তে খুলে দেব যাতে কাফের ভেতরের এয়ারটা রিলিজ হয়। এটাকে খুলে দিলেই যখন প্রেশারটা নামতে থাকবে আমরা একটা পয়েন্টে এসে একটা আওয়াজ শুনতে পেলাম, একটা আওয়াজ শুনতে পাচ্ছি, সেটা অবজার্ভ করলাম, আবার রিলিজ করলাম, একটা জায়গায় এসে সাউন্ড বন্ধ হয়ে গেল। সাউন্ড বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এটা আমি খুলে দিলাম যাতে কাফ থেকে সমস্ত এয়ারটা বাইরে বেরিয়ে যায়। নেক্সট, স্টেথোস্কোপটাকে খুলে রেখে পেশেন্টের কাফটাকে খুলে পেশেন্টকে রিলিজ করে দিলাম। খুব বেশিক্ষণ এই প্রসেসটা পেশেন্টের হাতের ওপর করতে নেই, কারণ তাহলে পেশেন্টের ব্লাড ফ্লোগুলো এই জায়গাতে কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাহলে এরপরের কাজ হলো আমরা সাউন্ডটাকে কত পর্যন্ত শুনেছি। সাউন্ডটা এক্ষেত্রে স্টার্ট হয়েছিল 108 থেকে এবং এন্ডিং হয়েছে মোটামুটি 80-র কাছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা ধরব পেশেন্টের ব্লাড প্রেশার হচ্ছে 108/80 mmHg। কাঁটার ডিফ্লেকশন দেখলেও ইজিলি বোঝা যায় কোথায় কাঁটাটা ডিফ্লেক্ট করছে বা মুভমেন্ট একটু অন্যরকম হচ্ছে, এবং সাউন্ডটাও এক্স্যাক্টলি সেই জায়গাটাতেই শোনা যায়। এবার এইভাবে আমরা অ্যাডিনয়েড স্ফিগমোম্যানোমিটার এবং স্টেথোস্কোপের সাহায্যে খুব ইজিলি এবং অ্যাকিউরেটলি পেশেন্টের প্রেশার মাপতে পারি। লাস্ট আমরা দেখব ডিজিটাল স্ফিগমোম্যানোমিটার দিয়ে কীভাবে প্রেশার মাপা যায়। ডিজিটাল স্ফিগমোম্যানোমিটারের অ্যাডভান্টেজ হলো এক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি কিচ্ছু করতে হয় না এবং স্টেথোস্কোপেরও কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র স্ফিগমোম্যানোমিটারটা দিয়ে আমরা ইজিলি বাড়িতে বসেই পেশেন্টের ব্লাড প্রেশারটা মেজার করতে পারি। এক্ষেত্রে দুটো মাত্র পার্ট এই স্ফিগমোম্যানোমিটারে থাকে, একটা হলো কাফ
অর্থাৎ আগেরগুলোর মতোই একটা ব্যাগের মতো অংশ যেটা হাতে বাঁধতে হয়, এবং সেকেন্ডটা হলো এরকম একটা ডিজিটাল মিটার। এর মধ্যে একটা মনিটর রয়েছে এবং সুইচও রয়েছে। এই স্টার্ট বা স্টপের সুইচটাকে প্রেস করেই, শুধুমাত্র এই একটা সুইচের সাহায্যেই আমরা ইজিলি এই মিটারটাকে অপারেট করতে পারি। তাহলে এবার আমরা দেখে নেব কীভাবে ব্যাস একটা স্টেপের মাধ্যমেই এই ডিজিটাল স্ফিগমোম্যানোমিটারটা দিয়ে আমরা পেশেন্টের ব্লাড প্রেশার মেজার করব। এক্ষেত্রেও আগে আমরা পেশেন্টের হাতের এখানে পালসটা ফিল করে নেব। তার থেকে 2-3 আঙুল গ্যাপ দিয়ে ওপরে এই জায়গাটার মধ্যে কাফের অংশটাকে আমরা এইভাবে আটকে দেব। ম্যানুয়ালি যতটা টাইট করা যায় ততটা টাইট করে দেব। বাকিটা এই ডিজিটাল স্ফিগমোম্যানোমিটার থেকেই প্রেশার এসে বাকি কাজটা করে দেবে। এই হয়ে গেল পেশেন্টকে প্রিপেয়ার করা। নেক্সট আমরা জাস্ট এখানে স্টার্টের বাটনটা প্রেস করব। এটা নিজের থেকেই কাজ করে আমাকে এই স্ক্রিনে আমার পেশেন্টের ব্লাড প্রেশারের মেজারমেন্টটা দিয়ে দেবে। যতক্ষণ না পর্যন্ত মেশিন কোনো মেজারমেন্ট দিচ্ছে আমাকে ওয়েট করতে হবে রেজাল্টের জন্য। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে সিস অর্থাৎ সিস্টোলিক প্রেশার 106 mmHg, ডায়াস্টলিক প্রেশার 63 mmHg এবং পালস স্পিডটা কত হচ্ছে মিনিটে সেটাও দেখা যাচ্ছে, সেটা 63। এবার সুইচটা অফ করে দিলে মিটার অফ হয়ে গেল এবং কাফটা রিলিজ করে দিলে পেশেন্ট রিলিজ হয়ে গেল। এভাবে মাত্র 2-1টা স্টেপের মাধ্যমে আমরা ডিজিটাল স্ফিগমোম্যানোমিটারটা দিয়েও পেশেন্টের ব্লাড প্রেশার মেজার করতে পারি। তাহলে আমরা দেখলাম এই 3 রকমের স্ফিগমোম্যানোমিটার দিয়ে কিভাবে পেশেন্টের ব্লাড প্রেশার মাপা যায়। ফার্স্ট আমরা মার্কারি স্ফিগমোম্যানোমিটার ব্যবহার করলাম, রেজাল্ট পেয়েছিলাম 110/78 mmHg। এই ক্ষেত্রে ওপরের যে রেঞ্জটা সেটা হলো পেশেন্টের সিস্টোলিক প্রেশার এবং নিচের যে রেঞ্জটা পেলাম সেটা হলো ডায়াস্টলিক প্রেশার। সেকেন্ডলি অ্যাডিনয়েড স্ফিগমোম্যানোমিটার দিয়ে মাপার সময় যা পেলাম সেটা হলো 108/80 mmHg। আর থার্ড ডিজিটালটা দিয়ে আমরা যা পেয়েছি সেটা হলো 106/63 mmHg। তিনটের ক্ষেত্রেই কিন্তু পেশেন্টের ব্লাড প্রেশারের রেঞ্জটা সেমই আছে, তাই আমরা বলতে পারি পেশেন্টের ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জে আছে। কারণ একজন সুস্থ স্বাভাবিক অ্যাডাল্ট মানুষের রেঞ্জ হয় 150/80 মিলিমিটার অফ মার্কারি। দুপাশেই প্লাস মাইনাস করা যায়। সেই দিক থেকে যদি দেখি তাহলে তিনটে রেঞ্জই নর্মাল আছে, অর্থাৎ পেশেন্টের ব্লাড প্রেশারটা নর্মাল। সামান্য যে 2-1 ঘর বা 3-4টে ঘর ডিফার করে সেটা এটা ম্যানুয়াল এবং এটা ডিজিটাল, সেই কারণেই হয়ে যায়। সবচেয়ে বেশি অ্যাকিউরেসি পাওয়া যায় মার্কারিতে, কিন্তু এটা ক্যারি করা একটু প্রবলেমেটিক এবং যেহেতু মার্কারি একটা টিউবের মধ্যে রয়েছে, কোনো কারণে বাই চান্স টিউব ভেঙে গেলে এটা স্কিনে এসে পড়বে, এই ব্যাপারের জন্য এখনকার দিনে এইটি অ্যাভয়েড করা হয়। সবচেয়ে বেশি যেটা ইউজ হয় বা ডাক্তাররা যেটি প্রেফার করেন সেটি হলো অ্যাডিনয়েড স্ফিগমোম্যানোমিটার। এটার মাধ্যমেও আমরা অ্যাকিউরেটভাবে ব্লাড প্রেশার মাপতে পারি। ডিজিটালটার ক্ষেত্রে যেহেতু পুরো ব্যাপারটাই ডিজিটালি হয়, তাই সামান্য ম্যানুয়ালের থেকে রিডিংটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু রেঞ্জটা সেমই থাকে। অর্থাৎ নর্মাল রেঞ্জে থাকলে 3টে টাইপ অফ স্ফিগমোম্যানোমিটার দিয়ে আমরা নর্মাল রেঞ্জেই প্রেশার মাপি। তাই এইভাবে যে কোনো একটা স্ফিগমোম্যানোমিটার দিয়ে
আমরা ইজিলি পেশেন্টের ব্লাড প্রেশারটাকে মেজার করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করো। অতি অবশ্যই আমাদের শেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হেলথ কেয়ার কোর্স রিলেটেড নানান ভিডিওর রেগুলার আপডেটস পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও।